আমাদের প্রথম পরিবেশন নতুন বৌঠান, শ্রুতিনাট্যরূপ তন্ময় দে বিশ্বাস, নির্দেশনায় কাকলি ব্রহ্মচারী। নতুন বৌঠান, নতুন বৌঠান, কি করছো? একবার দরজা খোলো। কে? ও, ঠাকুর তো। তোমার জ্যোতি দাদাই সবে মাত্র কাছারি বাড়ি গেলেন। উনি যাবার পরে একটু শরীরটা এলিয়ে শুয়েছিলাম। একটা নতুন কবিতা লিখেছি, তুমি শুনবে না? আমার সাধের প্রাণের ঠাকুরপো নতুন কবিতা লিখেছে, আর আমি না শুনলে কে শুনবে শুনি? চলো, তাহলে আমাদের নন্দনকাননে চলো। হ্যাঁ, তাই চলো। তুমি আর আমি খুব যত্ন করে তিনতলার ছাদে একটি বাগান করেছি। তুমি এর নাম দিয়েছ নন্দন কানন। তুমি রোজ প্রতি গাছের গোড়ায় জল না দিলে আমাদের নন্দনকানন এত সুন্দর হতো? তুমি ক্যামিলিয়া ভালোবাসো, দেখো তোমার ক্যামিলিয়া গাছটা ফুলে ফুলে ভরে গেছে। তোমার রডোড্রেন্ডন আর রজনীগন্ধা ফুলের গাছগুলো দেখো। আমার পরম যত্নে আমার রবির ভালো লাগা আর ভালোবাসাকে আমি বাঁচিয়ে রেখেছি। তোমার যত্নেই তো আমি লিখে চলেছি। তুমি প্রেরণা না দিলে যে আমি এক কলমও লিখতে পারি না বৌঠান। অনেক হয়েছে, আর পারি না। মন জোগাতে ওস্তাদ আমার সাধের ঠাকুরপো। নাও, কি লিখেছো বলো। পড়ে শোনাবো না গেয়ে শোনাবো? বাবা, আবার সুর দেওয়াও হয়ে গেছে? তাহলে গেয়েই শোনাও শুনি। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। ভালোই লিখেছো, সুরও খারাপ নয়। তবে বিহারীলাল চক্রবর্তী মহাশয় তোমার থেকেও অনেক ভালো লেখেন। তুমি অবশ্য সুপুরি কাটায় ওস্তাদ। তোমার মতো এত নিপুণ হাতে সুপুরি উনি কাটতেই পারবেন না। তুমি আমার সুপুরি কাটাটাই দেখলে। আমি যে তোমাকে আমার প্রেরণার দেবী ভেবে এই গানটি উৎসর্গ করলাম, তার জন্য কোনো সুখ্যাতি আমার প্রাপ্য নয়। আমি তো বলিনি খারাপ হয়েছে, বলেছি ভালোই হয়েছে। তবে বিহারীলাল বাবুর মতো নয়। তোমাকে আরো আরো অনেক আরো ভালো ভালো লিখতে হবে ঠাকুরপো। একদম আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। আমার রবিকে আমি বিশ্বের আঙিনায় শ্রেষ্ঠ আসনে দেখতে চাই। এই না হলে আমার নতুন বৌঠান। জানো বৌঠান, আমি মাঝে মাঝে ভাবি, তুমি যদি দাদা স্ত্রী হয়ে এ বাড়িতে না এলে আমি নতুন বৌঠান কোথায় পেতাম? কি আমাকে নতুন নতুন লেখার জন্য এত প্রেরণা দিত, এত সাহস যোগাতো? তাই তো আমি তোমাকে গ্রিক দেবী হেকেটের আসনে বসিয়ে পুজো করি। বুঝলাম, সেই জন্যই তুমি আমাকে হে নতুন বৌঠান, হে নতুন বৌঠান বলে ডাকো। জানো তো রবি, সে 9 বছর বয়সে তোমার জ্যোতি দাদার সহধর্মিণী হয়ে তোমাদের এই বাড়িতে আমার প্রবেশ। কত অপমান, কত লাঞ্ছনা সহ্য করে এই বাড়িতে আমাকে থাকতে হয়েছে। আমি সুন্দরী নই, আমার গায়ের রং ফর্সা নয়, আমার পরিবারে তোমাদের পরিবারের মতো আভিজাত্য নেই। এইসব কথা আমাকে মুখ বুজে হজম করতে হয়েছে। আমি আমি কিছুটা জানি বৌঠান, কিন্তু কোনোদিন মেজো দাদা ও মেজো বৌঠানের মুখের ওপর কিছু বলতে পারিনি। তবে জ্যোতি দাদা কিন্তু তোমাকে কোনোদিন কোনো কিচ্ছু বলেননি, বরং তোমার গুণের প্রশংসাই করে গেছেন সব জায়গায়। আমি জানি ঠাকুরপো, তোমার জ্যোতি দাদা যতটা না আমার স্বামী, তার থেকে বেশি আমার অভিভাবক। আমি তাকে কোনো দিন পুরুষ হিসাবে ততটা পাইনি যতটা তোমার মধ্যে পেয়েছি। তোমার মায়ের মৃত্যুর পর এই বিরাট সংসারের দায়িত্ব বর্তেছিল আমার উপর। গরিবের ঘর থেকে করুণা করে গৃহবধূ করে আনাই নতুন বউয়ের ওপর। তুমি আমার থেকে 2 বছরের ছোট। তোমাকে মাতৃস্নেহে লালন পালন করেছি। তোমার মধ্যে একজন পুরুষ মানুষকে খুঁজে পেয়েছি, যে আমার একজন প্রকৃত বন্ধু হয়ে উঠতে পেরেছে, যে আমাকে, আমার এই যুবতী মনটাকে বোঝে, সত্যিকারের বোঝে। আমিও তোমার মধ্যে আমার প্রেরণাদাত্রী এক নারীকেই খুঁজে পাই। কখনো সে মাতৃস্বরূপা, কখনো সে বন্ধু, কখনো প্রেয়সী।
যার মুখটা কল্পনা করে আমার কবিতা আসে, যে মুখটা সব সময় আমাকে আগলে রেখেছে, আমার ওঠা বসা, যাওয়া আসা সব সময় যেন আমার সঙ্গে পায়ে পা মিলিয়ে মিলিয়ে আমার মধ্যে বিরাজ করছে, আমাকে প্রাণিত করছে। স্কুল থেকে ফিরে তোমার হাতে লঙ্কা মাখা পান্তা ভাত আর চিংড়ি মাছের চচ্চড়ির স্বাদ এখনো মুখে লেগে আছে। সেই ভালোবাসা ভোলার নয়। এখন আমি আসি বউঠান, এবার একটু লিখতে বসতে হবে। হ্যাঁ, এসো ঠাকুরপো, সন্ধেবেলা সুপুরি আর জাতি এনে রাখবো, আমায় মিহি মিহি করে সুপুরি কেটে দিও। ঠিক আছে, সুপুরি কাটাও হবে আর তোমার সঙ্গে গল্প করা হবে। জ্যোতি দাদা কিন্তু খুব সুন্দর নাটক লেখেন বউঠান। মেজে দাদাও বলেন জ্যোতির নাটকের হাতটা অত্যন্ত সুন্দর। ঠিক বলেছো ঠাকুরপো, তোমার জ্যোতি দাদার লেখা অলীকবাবু নাটকটা মনে আছে? তুমি অলীকবাবুর চরিত্র করেছিলে আর আমি হেমাঙ্গিনী। দারুণ জমে গিয়েছিল কিন্তু আমাদের অভিনয়। সে আবার মনে নেই? তোমার সেই প্রাণবন্ত অভিনয় দেখে তোমার নিন্দা না করে যিনি জলগ্রহণ করেন না, সেই মেজ বউঠান, মানে জ্ঞানদানন্দিনী দেবীও মুখে টু শব্দটি উচ্চারণ করতে পারেননি। তারপর থেকে তো তুমি আমাকে হে বলে সম্বোধন করো। আমি কি বুঝি না? সব বুঝি গো ঠাকুরপো, সব বুঝি। আর তারপর থেকেই তো তুমি আমার ধ্যানী জ্ঞানী মননে চিন্তনে সদা বিরাজমান। মনে আছে রবি, তোমার দ্বিতীয়বার বিলেত যাত্রা যখন পিছিয়ে গেল, তখন তুমি, তোমার জ্যোতি দাদাও আমি, এই তিনজনে চন্দননগরে মুরার সাহেবের বাংলোয় কিছুদিন কাটিয়েছিলাম। সেই কটা দিনের স্মৃতি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ স্মৃতি। গঙ্গার পাড়ে দুজন বসেছিলাম, তোমার মনে আছে? তুমি লিখেছিলে, হ্যাঁ, মনে আছে বউঠান। নদীর পাড়ে তখন খুব হাওয়া বইছিল, তোমার এক মাথা খোলা চুল হাওয়ায় উঠছিল আর আমার মুখে মেঘের মতো ছেয়ে যাচ্ছিল। আমি লিখেছিলাম, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। টুকরো করে কাছি আমি, ডুবতে রাজি আছি আমি, ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। বৌঠান, শান্তিনিকেতন থেকে তোমার জন্য এগুলো এনেছি, তোমাকে খুব সুন্দর মানাবে দেখো। এ বাবা, এগুলো তো সব পোড়া মাটির অলংকার, তুমি কোথায় পেলে? ওখানকার আদিবাসী মহিলাদের তৈরি। ওরা খুব গরিব জানো, বড় লোকদের মতো সোনা রূপার গহনা পরার বৃত্ত ওদের নেই, তাই নিজেরাই নিজেদের জন্য মাটি দিয়ে এই গহনা তৈরি করে নিজেদের সাজায়। আজ আজ আমি আমার মানুষ প্রতিমাকে আমার নিজের হাতে এই অলংকারে সাজাবো। তোমার জ্যোতি দাদা এসব দেখলে খুব রাগ করবেন। তিনি আবার স্বর্ণালঙ্কারের তো কোনো অভাবই রাখেননি। আজ শুধু আজ তুমি শুধু আমার জন্য সাজবে উঠান। আমি নিজের হাতে তোমায় এই অলংকার পরিয়ে দেবো, আবার নিজের হাতেই একটা একটা করে খুলে নেবো। ঠিক আছে, সাজাও, তোমার মনের মতো করে সাজাও। সাজিয়েছি, আমি আমার নতুন বউঠানকে আমার মনের মতো করে সাজিয়েছি। জানো বউঠান, সেদিন গধূলি বেলায় ভুবনডাঙ্গার দিকে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়লো একটা ঝিলের ওপর একটা নীল রঙের পদ্ম ফুল ফুটে আছে। আমার মনে হলো শতলোর যেমন তার পাপড়ি মেলে আছে, ঠিক তেমনি করে তুমি তোমার দুহাত প্রসারিত করে আমাকে আলিঙ্গন করতে ডাকছো। মা, তারপর? তারপর দেখলাম
একটা ভ্রমর পাগলের মতো উঠতে উঠতে এসে সেই পদ্ম ফুলটাকে ঘিরে পাক খেতে লাগলো, যেন পদ্মর আলিঙ্গন আহ্বানে ভ্রমরটি ছুটে এসে তাকে গান শোনাতে চায়। তুমি পারো বটে ঠাকুরপো, এই না হলে আমার ছবি। তারপর বলো। তারপর তারপর আমার আর যাওয়া হলো না জানো। তড়িঘড়ি বাড়ি ফিরে এসে দেখলাম ভ্রমর যেথা হয় বিভাগে, নিভে তো নীল পদ্ম লাগি রে। খুব সুন্দর লিখেছে ঠাকুরপো। আমি সত্যি দু হাত প্রসারিত করে আমার রবিকে আলিঙ্গনে আবদ্ধ করে রাখতে চাই। আমার রবি শুধু আমার কবি। বৌঠান, বৌঠান, এটা ধরো। কি এটা? এটা তো একটা শুভ বিবাহের চিঠি। কার বিবাহ? খোলো, খোলো পড়ে দেখো। কি মা, এ তো তোমার বিবাহের চিঠি। তোমার বিবাহের চিঠি তুমি নিজেই লিখেছো? হ্যাঁ, না হলে যে আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু, আমার প্রেয়সী, আমার অনুপ্রেরণা দায়নীকে আমন্ত্রণের ত্রুটি রয়ে যাবে। হে বৌঠান, চিঠিটা পুরো নিচে পড়বে, এটা আমার একান্ত অনুরোধ। আজ আজ আমি আসি হে নতুন বৌঠান, আজ আমি আসি। তুমি ভালো থেকো, আমি আসি। রবি সিং, আমার জীবনের শ্রেষ্ঠ পুরুষের শুভ বিবাহ, আমার প্রিয় ঠাকুরপুর দিন। এটাও কি আনন্দের সংবাদ! আমার তো আনন্দে আত্মহারা হওয়া উচিত। কিন্তু কিন্তু আমার চোখে জলখানি, আমার মাথাটা এরকম ঘুরছে কেন? আমি কি কাঁদছি? কিন্তু এ কান্নার ভিতরেও তো একটা ক্লান্ত আনন্দ লুকিয়ে আছে। আমার কি ঠাকুরপো রবির বিয়ে, নিজের বিয়ে নিয়ে এরকম কঠিন নিদারুণ নিষ্ঠুর রসিকতা কেউ করতে পারে? আমার প্রাণের ঠাকুরপো, তোমার জীবনে কি নতুন বৌঠানের দিন ফুরিয়ে গেল? তোমার লেখা কবিতা, গান, গল্প আর সবার প্রথমে আমাকে পড়াবে না? আর আমার দরজায় এসে বলবে না, নন্দনকাননে চলো বৌঠান, একটা নতুন কবিতা লিখেছি, তোমাকে আগে শোনাই শোনাই। ঠাকুরপো, তুমিই তো বলেছিলে। অনন্ত এই আকাশের কোলে, টলমল মেঘের মাঝার, এখানেই বাকি আছি ঘর, তোর তরে কবিতা আমার। ঠাকুরপো, সেদিন কি সত্যি মনে হয়েছিল আমি তোমার কবিতা? তোমার বুকের মাঝে যে কবিতার ঘরটি আছে, সেটা শুধুই আমার, একমাত্র আমার? না না ঠাকুরপো, কোনোদিন সেই ঘরটি আমি অন্য কোনো মেয়েকে ছেড়ে দিতে পারবো না। ঠাকুরপো, আমার আর বাঁচতে ইচ্ছে করছে না, কিন্তু মরতেও তো ইচ্ছে করছে না। এই 25 বছর বয়সে কি মরতে চায় বলতে পারো? কিন্তু যার ভালোবাসাই মারা যায়, তার কি আর বেঁচে থাকা মানায়? না না, আমাকে শক্ত হতে হবে। আমার আদরের ঠাকুরপো আমাকে নিজের হাতে তার শুভ পরিণয় পত্র দিয়ে আমন্ত্রণ করে গেছেন। আমাকে তার এই চিঠিটা পড়তেই হবে। চিঠিটা খুলি, দেখি কি লেখা আছে। প্রীতিভাজন এসু, আগামী রবিবার 24শে অগ্রহায়ণ তারিখে শুভ দিনে শুভ লগ্নে আমার পরমাত্মীয় শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ বিবাহ হইবে। আপনি তদুপলক্ষে বৈকালে উক্ত দিবসে 6 নম্বর জোড়াসাঁকোস্থ দেবেন্দ্রনাথ ঠাকুরের ভবনে উপস্থিত থাকিয়া ও বিবাহিত সন্দর্শন করিয়া আমাকে ও আত্মীয় বর্গকে বাধিত করিবেন। ইতি অনুগত রবীন্দ্রনাথ ঠাকুর। আজ থেকে ঠিক 4 মাস আগের একটা দিন। তোমার লেখাটা মনে পড়ছে রবি। ঢাকো তবে ঢাকো মুখ, নিয়ে যাও দক্ষ সুখ, যেও না, যেও না ফিরে ফিরে। যেথায় আলোয় নাহি অনন্তের পানে চাহে, আধারে মেলাও ধীরে ধীরে। নতুন ক্ষেতের জায়গা ছেড়ে দিতেই হবে পুরাতনকে। পাপ যাকে বিদ্ধ করে না, পুণ্য যাকে বদলাতে পারে না। আমাকে আমাকে মনে রেখো রবি, এটুকু বলার স্পর্ধাও আজ আর আমার নেই। আমি তোমাকে, শুধু তোমাকেই ভালোবেসেছি রবি। রবি, তুমি শুধু আমার রবি,
তুমি শুধু আমার, আমি তোমার নতুন বউঠান। আমাদের দ্বিতীয় পরিবেশন শ্রুতি নাটক কণ্ঠী বদল। রচনা তন্ময় দে বিশ্বাস, নির্দেশনায় কাকলি ব্রহ্মচারী। রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রায়। হ্যালো, হ্যালো, রঞ্জন। হ্যাঁ বল। আমি ট্রেনে আছি, গুসকরা যাচ্ছি। ওখানে কয়েকটা বাউল গ্রাম আছে, ওদের নিয়ে একটু রিসার্চ করছি। ওখান থেকে জয়দেবের মেলায় যাব, আখড়ায় কদিন থাকবো। ট্রেনে একটা বেশ সুন্দরী বাউলিনী গান গাইছে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, বিয়ে? ওই যে বিয়ে ফিরে আমার জন্য নয়, আমার ভাগবন রাশি বাউন্ডুলে লগ্ন, এই নিয়ে ভালো আছি। তোরা এনজয় কর। হ্যাঁ, কলেজ থেকে একবার ছুটি নিয়েছি, ফিরে দেখা করব। ভালো থাকিস, বাই। ইনকামিং কল। এই যে শুনছেন? ইনকামিং কল। আমাকে বলছো কি গো? আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই, আপনাদের এই বাউল গান, বাউল জীবনের ব্যাপারে। আমাকে একটু সাহায্য করবেন? কি জানতে চাও বলো? আপনি কোথায় থাকেন? আপনার বাড়ি কোথায়? গুসকরা স্টেশন থেকে লাইন পেরিয়ে পশ্চিম পাড়ায়। তাই? আমিও তো গুসকরাতেই নামবো। আপনি কি নামবেন? তাহলে স্টেশন থেকে যেতে যেতে আপনাকে সব বলবো। হ্যাঁ, আমার আজকের কাজ শেষ, মাদুকরিও হয়ে গেছে, এবার বাড়ি যাব। বনপাস পেরিয়ে গেছে, নোয়াদার ঢালও পেরিয়ে গেল, এবার গুসকরা আসছে। চলুন চলুন, নেমে পড়ি। বলো বাবু, কি জানতে চাও? আমার নাম অম্বর মুখার্জি, আমি কলকাতার একটা কলেজে পড়াই। তোমার নাম কি? তুমি বললাম বলে কিছু মনে করো না জানো, তুমি আমার থেকে অনেক ছোট, তাই। আমার নাম ইন্দুমতি, সবাই আমাকে ইন্দু বলেই ডাকে। আপনি আগের থেকে তুমি অনেক আপন গো বাবু। বাহ, খুব ভালো নাম তো, ইন্দু। তুমি খুব ভালো কথা বলতে পারো তো ইন্দু। আচ্ছা ইন্দু, তোমাদের গ্রামে কিছুদিন থাকার একটা কোনো ব্যবস্থা করে দিতে পারবে? এমা, বলো কি? তোমরা শহরে লেখাপড়া জানা সুখী মানুষ, আমাদের গ্রামে এত কষ্ট করে থাকতে যাবে কেন গো বাবু? আর তোমাকে সব বলবো। আসলে সামনে আমার একটা পরীক্ষা আছে, সেখানে তোমাদের বাউল জীবন নিয়ে একটা ভালো রচনা লিখতে হবে। তোমাদের সঙ্গে না থাকলে তোমাদের জানবো কি করে, তোমাদের জীবনধারার সঙ্গে নিজেকে মেলাবো কি করে, রচনাটা লিখবো কি করে? বলো কি গো বাবু, তুমি আমাদের সঙ্গে থাকবে? পারবে? অনেক কষ্ট গো এই বাউল জীবনে, তোমাকে তাহলে আমার গোসাই হতে হবে, বাবু থাকা চলবে না। গোসাই? ঠিক আছে, আমি রাজি। শুধু শুধু আমাকে তোমাদের সঙ্গে থাকার একটা ব্যবস্থা করে দাও। আমার সব খরচ আমি দেবো, চিন্তা করো না। তাহলে এখান থেকেই ফিরে যাও গো গোসাই, আমাদের সঙ্গে থাকতে হলে তোমাকে আমাদের একজন হয়েই থাকতে হবে, আমাদের মাদুকরি করে আনা খাবারই যে তোমাকে খেতে হবে গো বাবু। ঠিক আছে, আমি তাই থাকবো। তোমাদের সঙ্গে তোমাদের একজন হয়েই থাকবো, আমার কোনো কষ্ট হবে না। তাহলে চলো গোসাই, মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে আমাদের গ্রামে যেতে হবে, পারবে তো? ঠিক পারবো। আমার না গ্রাম খুব ভালো লাগে জানো ইন্দু, চারিদিকে কত সবুজ আর সবুজ। এখন দুপাশে সবুজ ধান ক্ষেত, সবুজের বুক চিরে আমাদের লাল মেঠো পথ, হেমন্তে সোনালি পাকা ধানের ক্ষেতে
সূর্যের আলো করে চারদিক ঝলমল করে ওঠে। শীতকালে রাস্তার দুপাশের জমিতে হলুদ সর্ষে ফুলের গাছ হাওয়ায় দুলে দুলে গান গেয়ে ওঠে। সত্যি ইন্দু, খুব সুন্দর লাগছে তোমাদের এই লাল মেঠো পথ। চারপাশে কেউ নেই, নির্জন, বিস্তীর্ণ সবুজের মাঝখানে তোমাকে না ঠিক দুর্গা ঠাকুরের মতো লাগছে। আমাকে তোমার ভালো লেগেছে গোসাই। আমাদের মাটির বাড়ি খড়ের চাল, দুটো ঘর আছে, একটা আমার, একটা বাপ আর মায়ের। আমার ঘরটা তোমাকে ছেড়ে দেব, আমি মায়ের সঙ্গে থেকে যাব। তুমি থাকতে পারবে গোসাই? তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো, পরম নিশ্চিন্তে থাকবো। গোসাই, আমার হাত ধরো। সামনে অজয় মহল বাসের সাথে। তুমি শহরের মানুষ, একা পেরোতে তুমি পারবে না। অজয়ের খাল মানে অজয় নদ? হ্যাঁ গো হ্যাঁ, অজয় খাল। তার উপর বাঁশের সাঁকো পেরিয়ে আমাদের গ্রামে ঢুকতে হয়। তুমি আমার হাত ধরো, আমি ঠিক তোমাকে সাথে পার করিয়ে দেবো। হ্যাঁ, আমার হাতটা ভালো করে ধরো ইন্দু, খুব শক্ত করে ধরো। এইসব শাঁখো পাতানোর অভ্যেস কিন্তু আমার নেই। দেখো যেন পা পিছলে পড়ে না যায়। তুমি সাবধানে ঠিক বাঁশের মাঝখানে মাঝখানে পা ফেলে এসো। আমি শক্ত করে তোমার হাত ধরে আছি। আমি আমার গোসাইকে ঠিক পার করিয়ে দেবো। সাঁকো পেরোলেই আমাদের গ্রাম। বাউল তোমার এক তারাতে বাজালে কি সুর, আকাশ ভাঙি দেহ ভাঙি, ভাঙি সমুদ্র। ইন্দু কিন্তু খুব ভালো গান গায়। বাউল তোমার এক বাউল গানের মধ্যে তারাতে একটা আলাদা মাদকতা আছে। বাজালে কি কি সুর, সুন্দর ভাষা, কি সুন্দর আকাশ সুর। ভাঙি দেহ ভাঙি, ভাঙি সমুদ্র। আমার সঙ্গে মাঝি পড়িতে যাবে তো গোসাই? তৈরি হয়ে নাও। এই আমার বাবার কাপড় আর ফতুয়া পরে নাও। মাধুকরী মানে আমাকে এসব পরে যেতে হবে নাকি? আমি তো এসব সাজ কোনোদিন পরিনি ইন্দু। মাটির ঘরেও তো কোনোদিন রাত কাটাওনি গোসাই। বাউল হবার শখ হয়েছে, আর বাউল সাজতে হবে না? মাদুকরি হলো গান দিয়ে ভিক্ষা করা, বাউলদের জীবিকা গো। তাই তোমাকে না রসগোল্লাতে খুব সুন্দর মানিয়েছে ইন্দু, মনে হচ্ছে যেন। যুবতী মেয়েদের দিকে নজর দিতে নেই গো, পিরিতি এসে যাবে। পিরিতি? সেটা আবার কি? কোনোদিন তো শুনিনি। প্রেম গো প্রেম, আমাদের ভাষায় বলে পিরিতি। তোমাদের ভাষাটা না খুব সুন্দর, তোমাদের ভাষার গানগুলো খুব সুন্দর। কারা লিখেছেন গো? কি সুন্দর সুর। বাউল গানের দুটো ভাগ গো, আখড়ার গান আর মনোরঞ্জন গান। এছাড়াও বাউল গানে আরো কিছু বিষয় থাকে, যেমন আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, গুরুবাদ, প্রেম ভক্তি এইসব। ওরে বাবা, তুমি এত কিছু জানো! না জানলে কি হাতে একতারা ধরা যায় গো গোসাই? আমাদের যে গুরুর কাছে নাড়া বাঁধতে হয় গো, তবেই বাউল হতে পারবে। আচ্ছা গোসাই, একটা প্রশ্ন করবো? হ্যাঁ, করতে পারো। কি জানতে চাও বলো, তোমার মনে যা যা প্রশ্ন আছে সব করতে পারো। আচ্ছা, তুমি বিয়ে করোনি গোসাই? না গো, এখনো করিনি। মা, কেন? কোনো মেয়ে আমাকে পছন্দই করেনি, সবাই বাতিল করে দিয়েছে। সে কি গো, কেন? তুমি তো কত লেখাপড়া জানো, কলেজেও পড়াও। কলেজে পড়াই, তাতে কি হয়েছে? আমাকে তাদের ভালো লাগেনি, পছন্দ হয়নি। সবাই তো সুন্দর মানুষ চায়। তুমি তো খুব সুন্দর গো গোসাই। আমার বউ সুন্দরের মতো লম্বা শরীর, ফর্সা রং, চিকলো নাক, এক মাথা কালো চুল। একটু বেশি বাড়িয়ে বললে ইন্দু। যতটা বললে ততটা সুন্দর কিন্তু আমি নয়। একটুও বাড়িয়ে বলিনি, আমার বউ সুন্দরের দিব্যি। আসলে আমি যে খুব অগোছালো বাউন্ডারি মানুষ ইন্দু। সারা জীবন শুধু বই খাতার পড়াশোনা নিয়েই কাটিয়ে দিলাম। কোনো মেয়েকে এসব পাগলামি মেনে নেবে তুমি বলো? বাউল মনটাই যে বাউল দিলে গোসাই। তোমাকে বাউল সাজে দেখে আমার খুব ভালো লাগছে।
মনে হচ্ছে আমার বউ সুন্দর আমার সামনেই দাঁড়িয়ে আছে। তোমাকেও খুব সুন্দর দেখাচ্ছে ইন্দু। প্রকৃতি যেন তার সব রূপ উজাড় করে তোমার মধ্যে ঢেলে দিয়েছেন। আচ্ছা ইন্দু, তুমি বিয়ে করবে না? তোমার বিয়ে করতে ইচ্ছে করে না? আমাদের এই সন্ধি বদল করে বিয়ে আমার একদম ভালো লাগে না গো গোসাই। আজ একটা পাখি ডালে এসে বসলো, বাসা বাঁধলো, তাকে নিজের সব কিছু উজাড় করে দিয়ে ভালোবাসলাম। আবার হয়তো কোনোদিন সেই পাখি উড়ে গিয়ে অন্য কোনো ডালে বাসা বাঁধলো, তখন তখন আমার কি হবে? আমি যে তাকেই আমার মনের পাখি ভেবেছিলাম। আমাদের বাউল সমাজে এগুলোই হয় গো গোসাই। কেউ চিরকালের জন্য বাসা বাঁধতে আসে না, উড়ে যেতেই তাদের সুখ। সব সময় উড়ে উড়ে নেয়। তাই নাকি? আচ্ছা, যদি কেউ সত্যি চিরকালের জন্য তোমার সঙ্গে ঘর বাঁধতে চায়, ধরো যদি সে বাউল না হয় তাহলে? থাক, অনেক হয়েছে, এবার চলো বেরিয়ে পড়ি। বেলা বেড়ে গেলে তোমার কষ্ট হবে। আজ একটা পাশের গ্রামে যাব, দেখবে আজ অনেক মাদুকড়ি জোগাড় হয়ে যাবে। চলো, হ্যাঁ, আজ চলো একটা চলো। আত্মতত্ত্বের গান গাই। ভ্রমর কোয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনহলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কোয় গিয়া। এক মনে গান গেয়ে চলেছে ইন্দু। সত্যি ভ্রমর ইন্দু কিন্তু খুব ভালো গায়। আর বাউল গানের মধ্যে একটা আলাদা আকর্ষণ আছে, প্রেম আছে, কি সুন্দর ভাষা, কি সুন্দর সুর। অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কোয় গিয়া। ইন্দু, ইন্দু, তোমার সঙ্গে একটা কথা ছিল। কি কথা গো গোসাই? দিদা কেন, বলেই ফেলো। হ্যাঁ, বলবো, তবে কিভাবে শুরু করব সেটাই ভাবছি। যা বলা তাড়াতাড়ি বলো। আর তোমাকে নিয়ে ভেদিয়া যাবো, ওখানে মেলা বসেছে। তোমাকে গ্রামের মেলা দেখাতে নিয়ে যাব। আর ওখান থেকে অজয় নদী পেরোলেই কঙ্কালী তলা, কঙ্কালী মায়ের মন্দির। খুব জাগ্রত দেবী। মায়ের কাছে তুমি যা চাইবে সব পাবে। মা ভক্তদের সব মনোবাঞ্ছা পূর্ণ করেন। ইন্দু, ইন্দু, আজ প্রায় 1 মাস হতে চললো তোমাদের বাড়ি এসেছি। এবার যে আমার ফেরার সময় হয়ে গেছে ইন্দু। আমার তো ছুটি শেষ, কাজে জয়েন করতে হবে। হ্যাঁ, বলো কি গোসাই? তোমার সব কাজ শেষ, ছুটি শেষ, বাউলদের সবকিছু তুমি জেনে গেছো? তোমার রচনা লেখা হয়ে গেছে? আমার যেটুকু দরকার ছিল সেটুকু জেনে নিয়েছি। বাউলদের মনের কথা জানতে শিখেছো গোসাই? মনের কথা, শোনো না, বললে যখন, কয়েকদিন থেকেই তোমাকে বলবো বলবো করেও বলতে পারিনি। আজ আজ আমাকে বলতেই হবে। তোমার মনের কথা কি বলবে, তাড়াতাড়ি বলো। ইন্দু, কিন্তু আমাদের কলকাতার বাড়িতে আমি আর আমার মা থাকি। আমি ভেবেছিলাম কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, কিন্তু তোমাদের এখানে এসে আমার চিন্তা পুরো পাল্টে গেছে। আমি কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি কিন্তু আমি নিজেও জানি না। তুমি বলেছিলে না, চিরকালের জন্য একটা ঘর বাঁধতে চাও, আমার সঙ্গে সেই ঘর বাঁধবে ইন্দু। আমি কথা দিচ্ছি, কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোনোদিন তোমাকে কষ্ট দেবো না। গোসাই, ও গোসাই, তুমি কি আমাকে পরীক্ষা করছো গোসাই? ভাবছো আমি কি বলি? না ইন্দু না, এ, আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। তাই আমার মায়ের অনেক অনুরোধেও যে বিয়েতে কোনোদিন রাজি হয়নি, আজ তোমাকে পাশে পেয়ে মনে হচ্ছে এতদিন আমি অপূর্ণ ছিলাম। তোমাকে স্ত্রী হিসেবে পেলে তবেই আমি পূর্ণ হব। তোমার চলে যাবার কথা শুনতেই ভেতরটা কেঁপে উঠছে। কিন্তু এটা তোমার সাময়িক মোহ নয় তো গোসাই? অতিথি সৎকারে প্রতিদান নয় তো? কিছুদিন পরে হয়তো এই বাউলিনীকে তুমি ভুলেই যাবে। না না ইন্দু না, চলো ইন্দু, চলো, আমি তোমাকে কঙ্কালী তলায় মায়ের মন্দিরে নিয়ে চলো। ওখানে কণ্ঠী বদল করে মায়ের চরণের সিঁদুরে তোমার স্মৃতি রাঙিয়ে দিয়ে তোমাকে আজই আমি স্ত্রীর মর্যাদা দিয়ে গ্রহণ করব। আর কথা দিচ্ছি,
খুব তাড়াতাড়ি তোমাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করে কলকাতা নিয়ে যাব। তুমি যে আমাকে এত ভালোবেসে ফেলেছো গোসাই, সেটা ভেবেই তো আমার খুব আনন্দ হচ্ছে। গৌরনিতাই হয়তো আমার জন্যই তোমাকে এখানে এনে তুলেছেন, কিন্তু আমাকে যে ভাবতে হবে গোসাই। ভিজিয়ার বেলা থেকে তোমাকে আমার মনের মতো নতুন শাড়ি, সাজের জিনিস সব কিনে দেবো ইন্দু। তুমি নতুন হয়ে আমার কাছে আসবে, তোমাকে একটা নতুন একতারা কিনে দেবো ইন্দু। নতুন জীবন শুরু করে নতুন একতারা বাজিয়ে তুমি তোমার নতুন জীবনের গান গাইবে। আমার পুরনো একতারাটা তোমাকে দিলাম গোসাই। কলকাতায় গিয়ে তাকে স্পর্শ করলে তুমি আমার স্পর্শ অনুভব করবে। আবার যদি কখনো ফিরে আসো, তখন ভাববো সত্যি তুমি ভালোবেসেছ এই গোসাই, শুধু আমার গোসাই। আমার আর একটু দেরি করতে ইচ্ছে করছে না ইন্দু। তাড়াতাড়ি আমাকে মায়ের মন্দিরে নিয়ে চলো। আমি আমার ইন্দুকে আমার বুকে জড়িয়ে রাখতে চাই। আমি অম্বর, আকাশ, আমার ইন্দু আমার চাঁদ হয়ে আমার বুকে ভেসে থাক সারা জীবন, চিরকাল, অনন্তকাল। আজ আর ভেদিয়া গিয়ে লাভ নেই গোসাই। আমার মনের ভেতরে এখন বিদায়ের সুর বাজছে। তোমার ট্রেনের সময় হয়ে গেছে, চলো তোমাকে স্টেশনে ছেড়ে আসি। কিন্তু তুমি তো তোমার মনের কথা কিছুই জানালে না ইন্দু। তাহলে কি ভাববো তুমি রাজি নয়? আর দেরি করো না গোসাই, আমাকে একটু ভাবতে দাও। তুমি যাবার আগে আমি জানিয়ে দেব। ইন্দু, বাসের সাঁকো পেরিয়ে গেলাম, স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি। ওই শোনো, ওই শোনো, ট্রেনের হুইলসেল শোনা যাচ্ছে। এবার তো তুমি কিছু বলো ইন্দু। ট্রেনে ওঠো, বিদায়ের মুহূর্তে আমি আমার মনের কথা বুঝতে পারবো, তখন তোমাকে বলবো। ইন্দু, ইন্দু, ট্রেনে উঠেছি, ট্রেন ছেড়ে দিচ্ছে ইন্দু। তুমি এখনো কিছু বলবে না? আমার মনটা যে তোমাকে ছাড়তে চাইছে না গোসাই। তাহলে তাহলে বলো ইন্দু, বলো তুমি রাজি? আমি আমি রাজি গোসাই, আমি রাজি। ইন্দু, ইন্দু, আজ তোমার সেই গানটা একবার শোনাবে ইন্দু? কোন গানটা গো গোসাই? ওই যে তুমি শুনিয়েছিলে, মিলন হবে কত দিনে। তুমিও ট্রেন থেকে আমার সঙ্গে গাও গোসাই। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন মিলন হবে হবে কত কত দিনে, ও মিলন মিলন হবে হবে কত কতদিন। দিনে, আমার মনের মানুষের সনে, আমার আমার মনের মানুষের সনে।